Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia. আর আমি মুশাদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, আর আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি, আর এই ব্লগটা হচ্ছে ঈদের বেশ কয়েকদিন আগের ব্লগ। নতুন করে আসলে আর কোনো ব্লগ করার ইচ্ছে হচ্ছিল না গত 2 দিনের অবস্থায়, যে আমাদের রাজধানীতে যে বিমান দুর্ঘটনা হয়েছে ওখানে বাচ্চাদের অবস্থা দেখে আসলে মনটা খুবই খারাপ হয়েছে। এখন তো ফেসবুকে ঢোকাই যাচ্ছে না, মানে আমি তো কাঁদতে কাঁদতে একদম শেষ, চোখটুক ফুলিয়ে ফেলেছি, মাথা খুব বেশি ব্যথা করছে। তো তার মধ্যে আসলে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার জন্যই আজকের ব্লগটা আমি রেডি করছি। তবে তার আগে ব্লগে কি হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো এখন হচ্ছে সকালের জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো সবাই হচ্ছে টিপিক্যাল ব্রেকফাস্ট খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গিয়েছে, তো ওদের জন্য একটু স্পেশাল কিছু বানাচ্ছিলাম। তো এখানে আমি 4 টেবিল চামচ বেসন নিয়েছি, 1 টেবিল চামচ চাউলের গুঁড়ি নিয়েছি, আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে নিয়ে তারপর এর সাথে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে তারপর আমি এর মধ্যে পানি দেব। আমি আসলে বেসনের চাপড়ি বানাচ্ছি বলা যায়। তো আমি চিন্তা করলাম যে চাপড়ির সাথে একটু সবজিও দেবো। দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না, তো এর সাথে দিয়ে দিলে হয়তো বাচ্চাদেরকে একটু সবজি খাওয়াতে পারবো। তো এখানে হচ্ছে বরবটি আর আলু সেদ্ধ করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে। তো এখানে হচ্ছে বাঁধাকপি আর ফুলকপিও দেওয়া যেতে পারে, গাজরও দেওয়া যেতে পারে। তো এগুলো হচ্ছে বাসায় অ্যাভেলেবল ছিল না, সেই জন্য আমি আর এগুলো দিলাম না। ক্যাপসিকামটা দিতে পারলে ভালো হতো, তো সেটাও বাসায় ছিল না। পরে হচ্ছে আমি এখানে কুচি করে কেটে টমেটোস এড করেছি। তারপর হচ্ছে চাপড়ি বানাবার জন্য ব্যাটারটাকে যতটুকু ঠিক করা যায় ততটুকু ঠিক করে নিব পানি দিয়ে। তো প্রথমে হচ্ছে এগুলোকে আগে সব কিছুর সাথে মিক্স করে নিলাম, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। তো যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখছেন, জানি না তাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, আর তাহলে সবসময় আপনি আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন। আর যদি আপনারা চান তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন, সেখানেও আমি বিভিন্ন ভিডিওস এবং এ ধরনের অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার পেজটিকে ফলো করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, তবে মনে হচ্ছিল বেশি ঘন হয়ে গিয়েছে, সেজন্য আমি হচ্ছে এখানে আরেকটু পানি দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে হচ্ছে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে তেল ব্রাশ করে নিতে হবে। তো আমি হচ্ছে অল্প একটু ঘির সাথে তেল মিক্স করে তারপর এখানে ব্রাশ করে নিলাম। এবার হচ্ছে অল্প অল্প করে চামচ দিয়ে ব্যাটারটা এর মধ্যে দিতে হবে। তো আমরা যারা চাপড়ি বানাই তারা তো আসলে জানাই আছে চাপড়িটা কিভাবে বানানো হয়। তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম, তারপর অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তো পরে হচ্ছে আমি ঢাকাটা তুলে তারপর এটাকে উল্টে দেব। তো এভাবেই আমি একটা একটা করে চাপড়িগুলো রেডি করে নিচ্ছিলাম। তো এভাবে আমি উল্টে পাল্টে একটা একটা করে চাপড়িগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো এগুলো কিন্তু পুরোপুরি গোল শেপের হচ্ছিল না, একটু এবড়ো তেবড়ো হচ্ছিল। তো আসলে চাপড়ি পুরোটা মানে পুরোপুরি গোল আসলে কখনোই আমি করতে পারি না, দেখা যায় যে একটু এবড়ো তেবড়ো হয়ে যায়। তো আমি একটার পর একটা চাপড়ি রেডি করছিলাম, আর হচ্ছে বাটার ব্রাশ করে তারপর ওর মধ্যে আবারও দিয়ে দিছিলাম। তো চাপড়ির সাথে খাওয়ার জন্য আমি হচ্ছে একটা গ্রেভি টাইপের সস বানাবো ভাবছিলাম। তো পরে হচ্ছে আমি বাসায় টক দই ছিল, তো টক দই দিয়ে আমি চাপড়ির জন্য এই সসটা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছি, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়েছি, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি। তো অনেকে হচ্ছে এর মধ্যে চিনিটাও দিয়ে থাকেন, তো আমি আর এর মধ্যে চিনি অ্যাড করছি না। তো এবারে হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, আর মিক্স করে নিলেই কিন্তু খুব মজাদার একটা মানে রায়তা টাইপের সস
তৈরি হয়ে যাবে। তো যেটা আসলে বলতে চাইছিলাম, আমাদের দেশে দেখা যায় যে একটা কিছু হলেই একজন আরেকজনকে দোষাদোষি শুরু করি। আসলে কিন্তু বিপদের সময় একজন আরেকজনকে সাহায্য করবে। আর দোষাদোষিটা আসলে না করাটাই আমি মনে করি ভালো। আর এখন তো আরেকটা নতুন মানে ব্যাপার শুরু হয়েছে, সেটা হচ্ছে ঘেরাও করা। এই জায়গায় ঘেরাও, ও জায়গায় ঘেরাও। তো আমি বলবো যে এভাবে মানে জায়গায় জায়গায় ঘেরাও করে রাস্তা বন্ধ করে মানুষের কষ্টের বা ভোগান্তির কারণ না হওয়াটাই ভালো। আর এই যে দুর্ঘটনাটা হলো, আমি শুনলাম যে রিক্সাওয়ালা মামারা, তারপর সিএনজিওয়ালা মামারা নাকি ভাড়া বাড়িয়ে দিয়েছেন। তো এটা আসলে খুবই অমানবিক। একটা মানে বাচ্চাকে নিয়ে দেখলাম যে ওর বাবা সম্ভবত দৌড়াচ্ছে, কিন্তু কোনো গাড়ি বা রিক্সা পাচ্ছে না। আর রিক্সাওয়ালা মামারা না হয় গরিব মানুষ, ওরা ভাড়া একটু বেশি রাখতেই পারে, কিন্তু প্রাইভেট কার তাদের চলে গেল। এটা আমাকে খুবই পীড়া দিয়েছে। আসলে মানুষের জন্য উপকার এটা তো এমন কোনো উপকার না, আপনার কাছে টাকাও চাইছে না কেউ, আপনি জাস্ট গাড়ি দিয়ে একটু লিফট দেবেন হসপিটালে। তো এটা আসলে আল্লাহর তরফ থেকে হয়তো একটা পরীক্ষা ছিল আপনার জন্য, কিন্তু আপনি যেটা করলেন পরীক্ষাটা ইগনোর করে নিলেন। আর এই যে কাজটা আপনি করলেন, এটাতে আসলে আপনি নিজেকে কি কখনো ক্ষমা করতে পারবেন আমি আসলে জানি না। তো এই যে আমি লেবুর শরবতটা করছিলাম, গরমের সময় আমি লেবুর শরবত করে তারপর ফ্রিজে রেখে দিই, যখন তখন খাওয়া যায়। তো এটা যখন এডিট করছি তখনই আমার মনে পড়লো যে ওখানে নাকি পানির দামও বাড়িয়ে ফেলা হয়েছিল। ওখানে যারা উদ্ধার করতে এসেছিল তারা স্বাভাবিকভাবে টায়ার্ড ছিল। আর তাছাড়া আগুন যেহেতু, এটা তো অনেক গরম একটা পরিস্থিতি ছিল, সবারই পানির প্রয়োজন ছিল। তো ওখানে নাকি ওরা পানির দামও বাড়িয়ে দিয়েছে। তো এটা আসলেই অমানবিক। আমরা আসলে দিনে দিনে কীরকম অমানুষ হয়ে যাচ্ছি, আসলে ভাবতেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমরা নিজেরাই ঠিক নাই, আমরা নিজেরাই একজন আরেকজনের উপকারে আসছি না। তো এখানে প্রশাসন কি করবে? সবসময় তো প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না, নিজেদেরও কিছুটা উদ্যোগ নিতে হবে। তবে এর মধ্যে আশার বাণী অনেকেই নাকি বিনামূল্যে পানি বিতরণ করেছেন, অনেকেই বাচ্চাদের লিফট দেওয়ার ব্যবস্থাও করেছেন। তো সবাই তো আসলে সমান না। তো আমি মনে করি যে সবাই যদি এরকম সমান হতো, ভালোভাবে চিন্তা করতো দেশের জন্য, তাহলে কোনো সরকারই আমাদের কোনো ক্ষতি বা কোনো হার্ম বোঝাতে পারতো না, যদি আমরা নিজেরা ঠিক থাকতাম। আমরা দেখা যায় যে আমরা নিজেরাই ঠিক নাই। এই যে গত বছর বাচ্চারা আন্দোলন করে একটা সংস্কারের পথে দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যেই মানে ডিভাইডেড হয়ে গিয়েছে। এখন আসলে কোথায় আমরা যাব, কার কাছে আসার বাণী আমরা শুনবো? আর কি বলবো, এতগুলো বাচ্চার প্রাণ, তারপর যারা আহত হয়েছে তাদের জন্য আসলে বলার আসলে ভাষা নেই, তারা যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আমি তাদের, যারা মারা গিয়েছেন তার সবার যেন জান্নাত নসিব করেন আল্লাহ, আর তার মাগফিরাত কামনা করছি। আর যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারেন, তাদের কষ্ট যেন আল্লাহ তাআলা লাঘব করে দেন, সেই দোয়াই আসলে থাকবো। আর ছোটো মুখে আসলে অনেক কথাই বলে ফেলেছি, যেটা আসলে আমি আমার ব্লগের মধ্যে এক্সট্রা কোনো কথা বলাটা পছন্দ করি না। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনার মানে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আমার নিজের যে অনুভূতিটা সেটাই আসলে ব্যক্ত করার চেষ্টা করেছি। তো যাই হোক, এখন আমরা আসলে আনন্দটা আমাদের বাচ্চাদের ঘিরেই হয়ে থাকে। এই যে আমার বোনের মেয়ে, তারপর তার বাচ্চা, ওর বার্থডে ছিল, তো পরে ওরা আমাদের বাসায় চলে আসছে। আমার যে ছেলে শামস, ও তো ওর জন্মদিনে কখনো অ্যাটেন্ড করতে পারেনি, কারণ ও তো সবসময় অসুস্থ। সেই জন্য ওরা কেক নিয়ে তারপর আমাদের বাসায় চলে আসছিল। তো আমরা সবাই মিলে কেক কেটে তারপর একটু সেলিব্রেট করলাম আর কি। তো এই ক্লিপগুলো দেখছিলাম আর আসলে ভাবছিলাম যারা বাচ্চাদের হারিয়েছেন তাদের আসলে কীরকম লাগছে। আমি তো আসলে খুবই প্রথম দিন থেকেই ভিডিওগুলো আসছে, কাহিনীগুলো শুনছি, এক একজনের এক এক ধরনের সমস্যা, মানে এত খারাপ লাগছিল। মানে বাচ্চাদের জন্য, বড়দের জন্য খারাপ লাগে না তা না, তবে বাচ্চাদের জন্য আসলে খুব বেশি মানে খারাপ লাগছিল। এত সুন্দর চেহারা বাচ্চাগুলো মানে এভাবে একদম শেষ হয়ে গেল, এটা আসলে মানা যায় না। তারা তো সকালবেলা হয়তো বুঝতে পারেনি তারা আর ফিরে আসবে না। এখন আমি কথা বলার সময় আমার গলাটা ধরে আসছে, আসলে এগুলো সহ্য করার মতো না।
তো যাই হোক, আমরা সবাই যে যার মানে সাধ্যমতো চেষ্টা করব তাদের জন্য কিছু একটা করার। আর যদি কিছু করতে না পারি তাহলে দোয়া করতে তো সমস্যা নেই, আমরা উপরওয়ালার কাছে তাদের জন্য দোয়া চাইতেই পারি। আমি আসলে একটু ইমোশনাল হয়ে পড়েছি, আই এম সরি। তো এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ। ওটা হচ্ছে ঈদের 2-3 দিন আগে আমার মামিকে দেখার জন্য আমরা আবারও ওনাদের বাড়িতে গিয়েছিলাম, কারণ আমার মামির হচ্ছে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। উনি কুরবানি ঈদের পর দিনই ওনার মানে ফ্লাইট ছিল, তো সেই জন্য আমরা তার সাথে দেখা করার জন্য চলে আসলাম। তো এটা ছিল আমার মামির বাবার বাসা। তো লামিয়া লাবিবও আসছিল আমাদের সাথে। তো আমরা হচ্ছে এখন সবাই মিলে একটু গল্প করছিলাম আর নাস্তা করছিলাম। ওরা হচ্ছে অনেক নাস্তার আয়োজন করেছিলেন। মামির ভাইয়ের যে ওয়াইফ, উনি মানে আমাদের জন্য ছোলা ভুনা, তারপর হচ্ছে মানে পিঠা ভাজি করে নিয়ে আসছিলেন। তো আমরা হচ্ছে সবাই মিলে নাস্তাগুলো এনজয় করছিলাম আর অনেক গল্প করছিলাম। তো আমার মামির আব্বা আম্মা অনেক দিন আগেই মারা গিয়েছেন, তখন আমি বেশ ছোট ছিলাম, আমার অতটা মনেও নাই। তো এই যে ওনারা আমাদের যে নাস্তাটা করাচ্ছিলেন, মানে যে বাসন কোসনের মধ্যে, ওগুলো সবগুলোই ছিল মামির আম্মার হাতের। উনি নিজে এই বাসনগুলো কিনে সুন্দর করে রেখে দিয়েছিলেন। তো এগুলো বলছিলেন আর আমরা অনেক স্মৃতি মানে মনে করার চেষ্টা করছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।